পৃথিবীতে যত ধরনের স্মার্টফোন আছে সেগুলিকে আপনি এক পাশে রাখবেন আর এক পাশে নাথিং এর একটা ফোন রাখবেন, সবাই কিন্তু ওই নাথিং ফোনের দিকেই তাকাবে। হ্যাঁ, নাথিং ব্র্যান্ড এইটাই চেয়েছে যে অ্যান্ড্রয়েডের ভিতরে থেকেও এমন কিছু করতে সেটা যেন আর সবার থেকে ভিন্ন হয়। আজকে আমার হাতে রয়েছে নাথিং ফোন 4A Pro, যেটা আবার 8-10টা নাথিং ডিভাইসের মতো না, এটা যেন আরো একটু স্পেশাল, আরো ভিন্ন রকম কিছু। তাহলে চলেন এই ভিডিওতে আমরা 4A Pro সম্পর্কে এমন কিছু তথ্য জানি যেগুলি জানা হয়তো বা আপনার এখনো বাকি আছে। তবে এই ইনফরমেশনটা হয়তো বা আপনাদের অনেকেরই জানার কথা যে ব্র্যান্ড নিউ অফিসিয়াল সিল প্যাক করা ডিভাইসগুলি আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন টেক অ্যান্ড টক বিডিতে, বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্কে তাদের ফিজিক্যাল শপও রয়েছে। এই মুহূর্তে ফোনটা যেহেতু বাংলাদেশে নতুন এসেছে, গ্লোবালি চিপসেটের যে সংকট রয়েছে, প্রাইসটা এমনিতেও হাই, দাম আস্তে আস্তে কমে আসবে। যারা নিতে চাচ্ছেন একটু হোল্ড করলেই ভালো হয়। এখন যে প্রাইসটা সেটা বলে দিচ্ছি, 8/128GB 54,000 টাকার আশেপাশে, 8/256GB রয়েছে 58,000 টাকার আশেপাশে এবং 12/256GB রয়েছে 62,000 টাকার আশেপাশে। আপডেট প্রাইসটা আপনারা তাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন। নাথিং প্রথমবারের মতো তাদের ফোনে নিয়ে আসলো অ্যালুমিনিয়াম ইউনিবডি ডিজাইন, যেটা দেখে আমার সেই নট 4 এর কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের একজন টিমমেট এটা ব্যবহার করে, দুইটার ভিতরে কিন্তু বেশ মিল রয়েছে, এটাও ইউনিবডি ডিজাইনের। কিন্তু এই অ্যালুমিনিয়াম ইউনিবডি হওয়াতে যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও রয়েছে। খুব সহজেই ডেন্ট চলে আসতে পারে, মানে হাত থেকে যদি পড়ে ওটা পার্মানেন্ট হয়ে যায়, স্ক্র্যাচ পড়লে পার্মানেন্ট হয়ে যায়। যেমন 17 Pro Max এর অবস্থা তো আপনারা অনেকেই জানেন, এটা হাত থেকে পড়লে কি অবস্থা হয়ে যাচ্ছে। তবে নাথিং ফোনটা হাতে নিয়ে বেশ ডিউরেবল মনেই হচ্ছে। রেয়ার প্যানেল বডি ফ্রেম যেহেতু একটা পার্টেই আটকানো, এটার হ্যান্ডফিলটা মাচ বেটার এক কথায়। আগে যতগুলো নাথিং ডিভাইস আমি হাতে নিয়েছি এটা থেকেও আমার কাছে মনে হচ্ছে এই ডিভাইসটা হাতে নিতে বেশি বেটার ফিল করছি। ফোনটার বিশেষ একটা পার্ট হলো রেয়ারের ক্যামেরা বাম্প, যে জায়গাটা আমরা ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছি। এতদিন আমরা নাথিং ফোন বলতে বুঝতাম যে রেয়ার প্যানেলটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হবে, ভিতরে সবকিছুই দেখা যাবে, বাট না, এবার তারা শুধুমাত্র ক্যামেরা বাম্পের এরিয়াটাই ট্রান্সপারেন্ট করেছে, যার ভিতরে ম্যাট্রিক্স ডিসপ্লে রয়েছে এবং যে জায়গাটা সম্পূর্ণ গ্লসি পার্টে আটকানো। এখন এই যে গ্লসি পার্টটা, এটা কিসের, কি ম্যাটেরিয়ালের, প্লাস্টিকের নাকি গ্লাসের? প্লাস্টিকের। এটাই আমার কাছে বেশ হতাশার মনে হয়েছে যে নাথিং ব্র্যান্ডের মতো একটা ডিভাইস এই জায়গাটা সুন্দর লাগছে, চকচক করছে, যেখানে গ্লাস থাকলে টেকসইয়ের ব্যাপারটা আসতো। সো যারা নিবেন ফোনটা ভাবছেন, অবশ্যই আপনি সতর্ক হয়ে নিয়েন যে আপনি এই জায়গাটা আসলে কতটুকু সেফ রাখতে পারবেন। নাথিং ফোন 3 তে আমরা রেয়ারে প্রথমবার দেখেছিলাম ম্যাট্রিক্স ডিসপ্লে, আগে ছিল গ্লিফ লাইট, যে কারণে আমরা নাথিংকে আরো বেশি হয়তো অনেকেই পছন্দ করতাম। আমার কাছে ভালো লাগতো ভাই, ওই টিকটিক করে স্ট্রিপ লাইটগুলো বিভিন্ন জায়গা থেকে জ্বলে ওঠে, মজা ছিল একটা, ওইটাকে যেন নাথিং বাদ দিয়ে দিচ্ছে। তবে এই ম্যাট্রিক্স ডিসপ্লে হতে কিন্তু আরো বেশ কিছু ইনফরমেশন দেখানো যায়। 3 তে আমরা দেখেছিলাম নিচে একটা বাটনও ছিল, এটা চেপে চেপে ইন্টারফেস চেঞ্জ করা যেত। এবারে যে ম্যাট্রিক্স ডিসপ্লেটা আমরা 4A Pro তে দেখতে পাচ্ছি আরেকটু বড় সাইজের, তবে পিক্সেলগুলোও বড় করা হয়েছে, যে কারণে ইনফরমেশন দেখা যায়, বাট পিক্সেলগুলো বড় হওয়াতে ডিটেল কম পাওয়া যাচ্ছিল। বিশেষ করে যখন ক্যামেরা অন করে ওই নিজেকে দেখা যায় তখন যেন অবয়ব টাইপের মনে হচ্ছে, নিজেকে ভূতের মতো দেখতে বেশ ভালোই লাগছে। ম্যাট্রিক্স ডিসপ্লে নিচে আবার রয়েছে একটা এলইডি লাইট, যেটা মূলত ভিডিও শুট করার সময় জ্বলে, খারাপ লাগছে না। ডিজাইন পার্টে আর বিশেষ করে বলতে হলে IP65 এর রেটিং, মানে নাথিং এত কিছু পরিবর্তন করছে, নতুন এত জিনিসপত্র নিয়ে আসছে, বাট 65 আটকে আছে। এই জায়গাটায় যে প্রাইস সেগমেন্টে লঞ্চ করা হয়েছে 68 তো মিনিমাম থাকা দরকার ছিল, এটা আমরা আশা করেছিলাম। 3.5mm অডিও পোর্টটা নাই, লেফটে এসেনশিয়াল স্পেস বাটন আছে, বক্সের ভিতরে কেস, কেবল, চার্জার পাবেন না, ট্রান্সপারেন্ট সিম ইজেক্টর পিনটা পাবেন। ফোনটার ডিজাইনটা এমন যে আপনি যখন কানে নিয়ে কথাটা বলবেন, বাইরে কোথাও হাঁটাচলা করবেন, সবাই তাকাবে ভাই। ডিসপ্লেটা যখন জ্বলে থাকবে, ওয়াও, ব্যাপার স্যাপার একটা আছে এটার ভিতরে। ব্যাটারি দুই রকম, মানে ইন্ডিয়ান ভেরিয়েন্টে আপনি পাবেন বড় ব্যাটারি 5400 mAh এর, বাট গ্লোবাল ভেরিয়েন্টে আবার ব্যাটারি সাইজটা কমে আসবে 5080 mAh এর। ওয়্যার চার্জিং সুবিধা রয়েছে 50 ওয়াটের, কোনো ওয়্যারলেস সুবিধা নেই, যেহেতু রেয়ার প্যানেলটা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের, যে কারণে এখানে ওয়্যারলেস চার্জিং সুবিধা কিন্তু আমরা পাচ্ছি না। নাথিং ফোনের ডিসপ্লেতে আপনি এমন দেখবেন না যে ভাইব্রেন্ট কালারফুল এক্সপিরিয়েন্স আপনাকে দিচ্ছে, মানে খুব বেশি চকচক করছে কালারগুলো, এমন না। আমরা এমন অনেক ফোন দেখে যেন মনে হয় যেন পৃথিবীতে আর কোনো কালার নাই, সব কালার ওই ডিসপ্লের ভিতরে দিয়ে দিয়েছে, এত বেশি পপ আপ হয়। বাট নাথিং ফোনের কালারগুলো কিছুটা হইলেও ন্যাচারাল টাইপের, মানে চোখে শান্তি লাগে এক কথায়। কোন একটা কালার যে খুব বেশি ভাইব্রেন্ট হচ্ছে এরকম ফিল করা যায় না। আর নাথিং এর ইউআইটাই তো ওইরকম অনেকটাই সাদামাটা টাইপের। এই ফোনের ডিসপ্লে সাইজটা 6.8 ইঞ্চের, যেটা অ্যামোলেড FHD+ রেজোলিউশনের, 10 বিট HDR সাপোর্টেড এবং LTPS প্যানেল, মূলত 30 থেকে 120 144 হার্টজ, বাট LTPO হলে বোধহয় ভালো হতো। তাছাড়া এটাতে টিপিক্যাল ব্রাইটনেস 800 নিটস রয়েছে, আউটডোর ব্রাইটনেস দিতে পারে 1600 নিটস এবং পিক ব্রাইটনেস 5000 নিটস। আসলেই এরকম ব্রাইটনেস দিতে পারবে কিনা আমরা জানি না, এরকম পরীক্ষা করার মতো ডিভাইস আমাদের কাছে নাই, বাট আউটডোরে ব্যবহার করে দেখলাম যে যথেষ্ট ব্রাইটার একটা ডিসপ্লেটা মনেই হয়েছে। চিন বেজেল এরিয়াটাও সিমেট্রিক্যাল, ন্যারো আছে, যে কারণে ভিজুয়াল এক্সপিরিয়েন্স ভালো পাওয়া যাচ্ছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা একটু নিচে, আর একটু উপরে থাকলে ভালো হতো। ওভারঅল এই ডিসপ্লের ভিজুয়াল এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ। 144 হার্টজ থাকলেও এটা 120 আশেপাশেই থাকে। ইউআই এর বেশ কিছু অ্যাপের ভিতরে মূলত 144 হার্টজ আনলক হয়, তাছাড়া 120 ভিতরেই থাকে, মানে 30 to 120 হার্টজে ডিসপ্লেটা চালানো
চালানো যায়। পিডব্লিউএম নাম্বারটাও ভালো আছে, যে কারণে লো ব্রাইটনেসে ব্যবহার করতেও সমস্যা হচ্ছিল না। ওভারঅল কন্টেন্ট এক্সপিরিয়েন্স ইউটিউবে দেখলাম 4K HDR কন্টেন্ট দেখা যাচ্ছে, স্মুথলি প্লেব্যাক হচ্ছে। তাছাড়া এখানে আপনার গেমিং এক্সপিরিয়েন্সও ভালো ছিল, স্মুথ আছে ডিসপ্লেটা এক কথায়। আমরা ক্যামেরাতে যাব তার আগে ছোট কয়েকটা কথা বলি। দেখেন নাথিং ফোন আমরা যারা সিলেক্ট করি তারা কিন্তু পারফরমেন্স টার্গেট করি না, আমাদের ব্যালেন্স টাইপের ডিভাইস প্রয়োজন, তেমন ফোনগুলি নাথিং মার্কেটে লঞ্চ করে থাকে। এখন পর্যন্ত নাথিং এ কোনো ফ্ল্যাগশিপ লেভেলের এসওসি কিন্তু ব্যবহার হয় নাই। দেখেন এই ফোনের যে রেয়ারে 3টা ক্যামেরা আছে, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ আছে, ওয়াইস থাকছে, আরেকটা 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল, সেখানে ওয়াইস, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, সামনে ফ্রন্ট ক্যামেরা হলো 32 মেগাপিক্সেল। বাট এখানে স্টিল ইমেজ আপনি ভালো পাবেন, ভিডিওতে এসে আটকে যাবেন। এই কিছু জায়গায় ক্রস কাটিং কিন্তু থাকে, যেমন এই ফোনের রেয়ারে আপনি 4K 60 fps এ ভিডিও শুট করতে পারবেন না, 4K 30 fps, যেটা কিনা আবার মেইন সেন্সর এবং পেরিস্কোপে পারবেন। আলট্রা ওয়াইডে 1080p রেজোলিউশনে শুট করতে হবে, সামনের ক্যামেরাতে 1080p রেজোলিউশন, 4K নাই। সো এই যে কিছু জায়গা আপনাকে আগে জানতে হবে যে আসলে কোন জায়গাটায় ব্র্যান্ড কমতি রেখেছে, কোন জায়গাটায় ভালো কিছু দিয়েছে। তার আগে যদি আপনি একটা ফোন সিলেক্ট করে ফেলেন তাহলে দেখা যাচ্ছে আপনারই লস হচ্ছে। নাথিং ফোনের ইমেজের ভিতরে আপনি খারাপের জায়গা খুব একটা পাবেন না, ড্রামাটিক্যাল একটা ব্যাপার স্যাপার থাকে। যখন একটা ফ্রেমকে তুলবেন সেই ফ্রেমের গল্পটাকে ওই ইমেজের ভিতরে বেশ ভালোভাবে ভিজিবল করতে পারে নাথিং ফোনের ক্যামেরা। আমরা সেরকমই দেখি সব সময়ের জন্য, এবং অনেকেই পিক্সেল ফোনের ইমেজের সাথে তুলনা করেন যে কিছুটা কন্ট্রাস্টি টাইপের ইমেজ দেয়। হ্যাঁ, নাথিং ফোনের ছবি ভাই সাদামাটা, বুস্টেড কালারফুল না, আপনার স্যাচুরেটেড মনে হবে না অনেক বেশি, আর্টিফিশিয়াল শার্পনেস ডিটেলস অ্যাড হচ্ছে যেমনটা আমরা এখনকার ফোনগুলোতে দেখি, ওই ব্যাপার থেকে কিন্তু নাথিং ফোনের ইমেজগুলি অনেকটাই ভিন্ন, ন্যাচারাল টাইপের ছবি এক কথায়। তো মেইন ক্যামেরাতে ফটো মোডে আপনারা তো অনেকগুলো ফোকাল লেন্থ পাবেন, 3.5mm যে ফোকাল লেন্থটা এটা হলো অপটিক্যাল ফোকাল লেন্থ। এরপরে আমরা যদি পোর্ট্রেট মোডে আসি, এখানে 3টা ফোকাল লেন্থ দেওয়া হয়েছে, 1x 24mm, 2x এ আসলে 48mm পাবেন, এবং 3.5mm এ আসলে এখানে 80mm ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন। ইমেজ কোয়ালিটি গুড আপ, যেহেতু পেরিস্কোপ জুম লেন্স রয়েছে, তো আপনি পোর্ট্রেট মোডে বেশ ভালোই ক্লোজ আপ শট নিতে পারবেন, শার্পনেস এন্ড ডিটেলস লস হচ্ছিল না। আসলে ব্যাপার কি জানেন, নাথিং এর একটা নিজস্ব কালার সেন্স তো অবশ্যই রয়েছে, যে কারণে নাথিং ফোনের ছবিগুলোকে আপনি 8-10টা ফোন থেকেও আলাদা করতে পারবেন, সহজে চিনতে পারবেন যে এটা নাথিং ফোনের ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। এখানে এটা বলার সুযোগ নেই যে এই ফোনের ক্যামেরা এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট, কারণ ক্যামেরা সেন্ট্রিক ফোন মার্কেটে অনেক রয়েছে যারা এইরকম প্রাইস সেগমেন্টে এসে আরো ভালো ক্যামেরা অফার করছে, আরো বেটার ইমেজ অ্যান্ড ভিডিও কোয়ালিটি অফার করছে। সো হ্যাঁ, ওই সেই শুরুর কথাটাই এখন এসে পড়ে যে নাথিং ফোনে না আপনি খুব ভালো ক্যামেরা পাচ্ছেন, না পারফরমেন্সেও অনেক বেশি বেটার কিছু পাচ্ছেন। 32 মেগাপিক্সেলের সামনের ক্যামেরা থেকে 22mm ফোকাল লেন্থে ছবি তোলা যায়, ওয়াইডার আছে, যথেষ্ট ফিল্ড অফ ভিউ পাবেন আপনি মানে গ্রুপ সেলফিতে, এবং জুম করলে 26mm ফোকাল লেন্থ পাওয়া যাচ্ছিল। ইমেজগুলো বেশ শার্প ক্লিয়ার আছে, মানে একটা ব্যালেন্স টাইপের ছবি আসলে যেমন হয়, যেখানে না আপনাকে খুব বেশি সাদা করে ফেলবে, না ব্যাকগ্রাউন্ডকে অনেক বেশি অস্ট আউট করে দিবে। যাই হোক, ছবি টবি তো ওভারঅল গুড আছে, বাট ভিডিওতে এসে সব থেকে বড় হতাশার জায়গাটাই যে সামনে আমরা 4K শুট করতে পারছি না। 1080p রেজোলিউশনের ভিডিও কোয়ালিটি আপনাদেরকে দেখিয়ে দিব, কিন্তু 4K তো 4K না ভাই, এই যুগে এসে 4K ছাড়া কেমনে কন্টেন্ট শুট করবো বলেন। নর্মালি 1080p হিসাবে ভিডিও দেখতে ভালো লাগছে, এটা ওকে, বাট ক্রপ ভিউ কিন্তু ইআইএস অটোমেটিক এনেবল থাকে, যে কারণে আপনি যদি একটু কমফোর্টেবল ভাবে ফোনটাকে ধরে কোনো ব্লগ শুট করেন, ভিডিও শুট করেন, তখন দেখা যাবে আপনার শুধু ওই যে আমার দেখেন চুলটা কিন্তু পাচ্ছি না, হ্যাঁ, অনেকটাই ক্রপ ভিউ, ক্লোজ আপ শটের মতো লাগছে, মানে ওয়াইড অ্যাঙ্গেল ভিউটা পাওয়া যাচ্ছে না। যাই হোক, এবার আমরা রেয়ার ক্যামেরার ভিডিওটা দেখি। রেয়ার ক্যামেরাতে তো 4K 30-র বেশি শ্যুট করা যাচ্ছে না, এখানে আবার সমস্যা অনেক রকমের। যেমন আমি ভিডিও দেখা যাচ্ছে মেইন লেন্সে শ্যুট করা শুরু করলাম, তখন আবার টেলিফটোতে যাবে না। সাইম তাকাও, এই যে জুম করছি, বাট এটা কিন্তু টেলিফটো না, মেইন লেন্সেই শ্যুট হচ্ছে, এ একটা প্রবলেম। আর আলট্রা ওয়াইডে তো 1080p ছাড়া শ্যুট করা যাচ্ছে না, সেটা তো প্রবলেমই আছে। এখন যেটা শ্যুট হচ্ছে এটা টেলিফটো লেন্সে, এটা শ্যুট করার সময় আমি চাইলেও আবার জুম আউট করতে পারবো না, জুম ইন করা সম্ভব শুধুমাত্র। টেলিফটো লেন্সে দেখলাম যে ভিডিও শ্যুট করার সময় 20x জুম করা যায়। আমি একটু জুম করেই দেখাই, ওই যে দূরে দোকানটা আছে, 3.5x থেকে শুরু করলাম এবং এখন জুম হচ্ছে, ভালো ভিউ, 20x। কিছুটা ব্লার আছে, মানে ক্লোজে ফোকাসটা করে রাখছে ও। ট্যাঙ্কি, হ্যাঁ ট্যাঙ্কিতেই দেখাই, এই যে, খারাপ না। স্ন্যাপড্রাগনের 7 Gen 4 SoC ব্যবহার করা হয়েছে ফোনটাতে, LPDDR5X টাইপ র্যাম আছে এবং UFS 3.1 স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে। যে প্রাইস সেগমেন্টে এসে আপনি আরো ভালো বেটার SoCর ফোন পাবেন, পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন পাবেন, যেখানে আপনি উড়াধুরা গেমিং করতে পারবেন 120 fps, সেই জায়গাটায় এই ফোনে কিন্তু ওই সুযোগটা থাকছে না। বাট ডে টু ডে ইউজে পারফরমেন্স আসলে কেমন, না এমনিতে আপনি ল্যাগ, বাগ, আটকে যাচ্ছে, বেঁধে যাচ্ছে, আপনার ইউজ করতে সমস্যা হচ্ছে, ওইরকম কিছু আপনাকে ফিল করতে দিবে না, কারণ এটা নাথিং ওয়েস।
ওই তো অ্যান্ড্রয়েডের ভিতরে আপনি যদি টপ লিস্টে কোনো ওএস রাখতে চান সেটা নাথিং এর ওএসকেও আপনি রাখতে পারেন। সো এখানে যে ওএসটা ব্যবহার করা হচ্ছে নাথিং ওএস 4.1 অ্যান্ড্রয়েড 16 বেসড অন। নাথিং বলছে যে 3 বছরের ওএস আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেটও তারা দিবে। নাথিং ফোন নেওয়ার পরে আপনি যদি নাথিং ইউআইতে একবার অভ্যস্ত হয়ে যান তো আপনার অন্য কোনো ইউআই আর ভালো লাগবে না। অ্যান্ড্রয়েডের 10টা ফোন এক জায়গায় করেন, সবগুলার ইউআই কেমন হবে আমি বলে দিতে পারবো। একরকম, সেটা হলো আইফোনের মতো, সবগুলা ঘুরে ফিরে সেই আইফোনকেই কপি করার চেষ্টা করে। বাট আপনি নাথিং ইউআইতে আসেন, এটা একেবারে আলাদা, সবার থেকে আলাদা। ও এআই বলতে হাবিজাবি কোনো এআই নাই, এখানে গুগলে সার্কেল টু সার্চটা আপনারা পাবেন। আর এসেনশিয়াল যে বাটনটা, এইটার মাধ্যমে স্ক্রিনশট নেওয়ার সাথে সাথে ভয়েস অ্যান্ড নোট এইগুলা করে রাখা যায়, ওটা নাথিং এর স্পেশাল একটা ফিচার। মজার মজার কয়েকটা উইজেটস আছে যেগুলো শুধুমাত্র ইনফরমেশন দেখানোর জন্য না, যেখান থেকে আপনি কাজেও ব্যবহার করতে পারবেন, মানে ইউজফুল কিছু। যেমন দেখেন রেকর্ড যে উইজেটসটা, এটা কল রেকর্ড করতে পারে, এটা ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোনের সাউন্ড রেকর্ড করতে পারে এক ট্যাপেই। আপনি নর্মালি কল করলে তো গুগলে ডায়লা থেকে কল রেকর্ড করতে পারবেন না, বাট এই যে উইজেটসটা, এইখান থেকে যদি আপনি একবার ট্যাপ করেন তো এই অডিও রেকর্ড করা শুরু করবে। সে আপনি কল করেন বা ফোনে কোনো মিউজিক শুনেন, সবকিছু রেকর্ড হয়। আর কিছু বিষয় যেমন টেক্সট ইফেক্ট, ওই ম্যাট্রিক্স ডট টাইপের, আমার কাছে বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন মনে হয় জানাতে পারেন। পারফরমেন্স বা পাওয়ার বোঝার জন্য আপনাদেরকে স্কোরটা জানিয়ে রাখি। গিগবেন 6 এ সিঙ্গেল করে 1320, মাল্টি করে 4148 এবং আন্তঃটু টেস্টে আমরা দেখেছি 13,98,000 স্কোর পেয়েছে। এখন এই ফোনটাতে গেম খেলা বলতে পাবজি, কডেম, তারপরে এই ফুটবল, এই সকল গেমগুলো আমরা ট্রাই করেছি, এগুলাই তো বেশি খেলি। তো পাবজি গেমে 90 FPS পাওয়া যাচ্ছিল স্মুথ সেটিংসে, এবং কডেমেও 90 FPS, বাট এই ফুটবল ওটা তো 60তেই লকড, ওটা গেমের ভিতরেই লকড আর কি। সো গেমিং এক্সপিরিয়েন্স ভালো পেয়েছি, খুব একটা খারাপ না, বাট এটা মোটেও গেমিং ডিভাইস না। আমি যেমনটা বললাম যে এই প্রাইস সেগমেন্টে আপনি এমন ফোন পাবেন যেখানে 120 FPS আপনি উড়াধুরা গেমিং করতে পারবেন। সো আপনি যদি এমন প্ল্যান করেন যে গেম খেলার জন্য ফোন নেবেন, তাহলে নাথিং এর কোনো ডিভাইসে আপনার জন্য না। ফোনটা ওভারহিট হয় না, ফোনটা টেম্পারেচার কন্ট্রোলেই থাকে, মানে হাতে নিলে এমনিতেই ইউনিবডি ডিজাইনের ফোন, তো হাতে নিলে খুব বেশি গরম ফিল করা যাচ্ছে ব্যাপারটা এরকম না, বাট হ্যাঁ কিছুটা হইলেও ফ্রেমটা গরম হচ্ছিল। রেয়ারের ক্যামেরা বাম্পে ঠিক এই জায়গাটা একটু গরম ফিল করা যাচ্ছিল। এখনকার সময় সিলিকন কার্বন ব্যাটারিকে, মানে ওই ব্যাটারির উপরে আমরা কেন জানি ভরসা করতে পারছি না। ব্র্যান্ড কিন্তু দিচ্ছে, 10,000ও দিচ্ছে, বাট কেন জানি 10,000 এটা কি চার্জ থাকবে? ওই লিথিয়াম হইলেই বোধহয় ভালো হতো, মানে লিথিয়াম আয়ন ব্যাটারি হইলেই বোধহয় ভালো হতো। দেখেন সিলিকন কার্বন ব্র্যান্ড দিচ্ছে, বাট কোন কোন ব্র্যান্ড দিচ্ছে একটু খেয়াল করা দরকার না? স্যামসাং দিচ্ছে, অ্যাপেল দিচ্ছে, পিক্সেল দিচ্ছে না, দিচ্ছে না এখনো পর্যন্ত, কিন্তু দিচ্ছে না। তারপরে 120 ওয়াটের চার্জার, 80 ওয়াটের চার্জার, এগুলো দিচ্ছে না। কারণ তো অবশ্যই আছে। হ্যাঁ, আপনারা একটু ইন্টারনেটে রিসার্চ করলেই বুঝতে পারবেন যে ব্যাপারটা আসলে কি হচ্ছে। যাই হোক, এই ফোনটাও ওই মানে ব্যাটারি যে খুব বড়সড় এরকম না। যে ব্যাটারিটা আছে লিথিয়াম আয়ন, সেখান থেকে 5000 mAh বলেন বা 5400 mAh যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট, এখানে ব্যাটারি ব্যাকআপটা মোটেও খারাপ না। আপনি যদি ডে টু ডে ইউজের উপরে থাকেন তো এই ফোনটাতে ইজিলি 1 দিন প্লাস ব্যাকআপ টাইম আপনি পাবেন, 1.5 দিন ব্যাকআপ টাইম পাওয়া সম্ভব। আর যদি একটু হেভি ইউজ করেন, স্ক্রিন অন টাইম এখান থেকে 8 ঘন্টা প্লাস পাওয়া যাচ্ছে। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলেই হ্যাপি থাকার মতোই। ভিডিওর লাস্টে আমরা চলে আসলাম। এখন যদি খোলসা করে একটা কথা বলি, আপনারা যদি প্রশ্ন করেন যে সজীব ভাই এই ফোনটা আপনি যদি না নিতে চান তাহলে কি কি কারণে নেবেন না, সেইগুলো একটু ক্লিয়ার করেন। তো আমার এই ফোনটা না নেওয়ার প্রথম কারণ হবে একদমই ফার্স্ট পয়েন্ট, সেটা হলো রেয়ারের এই জায়গাটায় প্লাস্টিক। এত সুন্দর ফোন, বাট সেই সৌন্দর্যটা কিছুদিন পরেই ঢেকে যাবে। প্লাস্টিক হওয়ার কারণে সহজে দাগ দোগ পড়বে, হাতের ছাপটা পড়বে, গোলা হয়ে যাবে। দ্বিতীয় না নেওয়ার কারণটা হলো এই ফোনে 4K রেজলিউশনে ভিডিও শুট করা যায় না সবগুলো ফোকাল লেন্থে। সামনে তো 1080p দিয়ে বসায় রাখছে, যে কারণে আমি এই ফোনটা নিব না। আর তৃতীয় না নেওয়ার কারণ হলো এই ফোনের প্রাইস। এখন ফোনের প্রাইসটা অনেকটাই বেশি, যে কারণে এটা আসলে ভ্যালু ফর মানি ডিভাইস হচ্ছে না। বাকি আর যে দিকগুলো রয়েছে, যেমন এই ফোনের যেহেতু নাথিং ফোন, এটাতে পারফরমেন্স নিয়ে আমার কোনো অভিযোগ নেই, এখানে ডিসপ্লে নিয়ে কোনো অভিযোগ নেই, না স্টিল ইমেজে ক্যামেরার ক্ষেত্রে কোনো অভিযোগ আছে। এখন সবকিছু মিলিয়ে আপনার কাছে ডিভাইসটা কেমন মনে হয়েছে? আপনি যদি নিতে চান তাহলে কি জিনিসগুলো দেখে, মানে কি দেখে নিবেন ফোনটা, আর যদি না নিতে চান তাহলে কোন কোন বিষয়ের জন্য নিবেন না, সেইগুলা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।